সংসদ সদস্য আমির হোসেন আমুর বাসভবন থেকে বিদেশি মুদ্রা সহ প্রায় 5 কোটি টাকা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়েছে। সেনাবাহিনীর হাতে আটক হয়ে আছে ডিবি হারুন। পালাবার রাস্তা কিন্তু আজকে আসলে অনেকে খুঁজে পাচ্ছেন না। এই মুহূর্তে শেষ মুহূর্তে এসে অনেক এমপি মন্ত্রী কিন্তু ভাই দেশ ত্যাগ করতে পারে নাই, বড়ই বিপদে আছে। এর মধ্যে খুবই আলোচিত যে ক্যারেক্টারগুলা আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই যে বাংলাদেশের ছাত্র সমাজ একটি এত বড় আন্দোলন করেছে, একটি ফ্যাসিস্ট একটি সরকারের যে একটি পতন ঘটিয়েছে, সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আরেকজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে। এটি আমরা আমাদের জায়গা থেকে কোনোদিনও মানব না। একজন নির্যাতক সে ক্ষমতায় বসুক, এটা বাংলাদেশের কোনো মানুষই চায় না। এবং সকলে কিন্তু এখন একটা বিষয় চায়, সেটা হচ্ছে নিরপেক্ষ সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে যেন একজন সরকার প্রতিষ্ঠিত হয় এবং সেই যেন সুষ্ঠুভাবে জনগণের রায় মোতাবেক দেশ পরিচালনা করে। কারণ ইতিমধ্যেই যে স্বৈরাচারী শেখ হাসিনা সে যে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে, সে পালানোর পরে তার যে সমস্ত নেতা কর্মী বা আওয়ামী লীগের এমপি মন্ত্রী সহ নেতারা, তারা কিন্তু সকলে পালাতে পারে নাই, কারণ শেখ হাসিনা তাদেরকে আগে থেকে ঘোষণা দিয়ে যায়নি। যার কারণে কিন্তু এখন অনেকেই হাতে নাতে ধরা পড়তেছে এবং অনেকের বাড়ি থেকেও কোটি কোটি টাকা এবং বিভিন্ন কিছু উদ্ধার করা হচ্ছে। ইতিমধ্যেই আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে এবং জুনায়েদ আহমেদ পলক, এরপরে ডিবি হারুন সহ আরও অনেক বড় বড় নেতারা তারা পালাতে গিয়ে তারা হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। দর্শক, এই বিষয়গুলোর কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। তো চলুন আমরা দেখে আসি যে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে যে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর মাধ্যমে যে কোটি কোটি টাকা সম্পত্তি এগুলো উদ্ধার করা হচ্ছে এবং আওয়ামী লীগের নেতারা অনেকেই যে কট খেয়ে গেছে, হাতে নাতে ধরা পড়ে গিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস, তিনি বিএনপিকে কেন্দ্র করে বা নতুন করে আবার ক্ষমতায় যাতে নির্যাতক কেউ না বসতে পারে সে ব্যাপারে কি হুঁশিয়ার দিয়েছে, কি হুঁশিয়ার করেছে সেটা আমরা দেখব। একের পর এক বিষয়গুলো দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। যে আমরা দেখছি গতকালকে থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, সহিংসতার ঘটনা আমরা শুনতে পাচ্ছি। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই যে বাংলাদেশের ছাত্র সমাজ একটি এত বড় আন্দোলন করেছে, একটি ফ্যাসিস্ট একটি সরকারের যে একটি পতন ঘটিয়েছে, সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আরেকজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে। এটি আমরা আমাদের জায়গা থেকে কোনোদিনও মানব না। বরং এই যে নির্যাতনের যে প্রসেসটি রয়েছে, যে সিস্টেমটি রয়েছে, এই সিস্টেমটি ছাত্র সমাজ বা বর্তমান বাংলাদেশের যে প্রজন্ম তারা চায় না। সেই নির্যাতনের সিস্টেমটি চেঞ্জ করার জন্য আমরা আমাদের এই আন্দোলনটি করেছি, এই অভ্যুত্থানটি ঘটিয়েছি পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে। সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ, সে বিরোধী মতাদর্শ হতে পারে কিংবা বিভিন্ন যে রাজনৈতিক মতাদর্শে যা ছাত্র সংগঠন বিভিন্ন রয়েছে, তাদের কথা বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে তারা প্রতিহিংসার বশবর্তী হয়ে এই বিভিন্ন ভাঙচুরগুলো চালাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশে এরকম যদি অন্যায় বা অপরাধ যেগুলো হচ্ছে, এগুলোর অবশ্যই প্রত্যেকটির বিচার হবে। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করি, আমরা কখনো আমাদের জায়গা থেকে এমন সহিংসতাগুলো সমর্থন করি না। একটি দল 15-16 বছর ধরে বাংলাদেশে এই একটি রেজিম চালিয়েছে, একটি যে স্বৈরাচারী ব্যবস্থা চালিয়েছে, আবার কেউ এসে যদি এটি চালায়, তাহলে আসলে পরিবর্তনটা হলো কি, লাভটি হলো কি? আমাদের প্রত্যাশার সাথে এটা কোনোদিন প্রাসঙ্গিক হয়? কখনো হয় না। তাই আমাদেরকে এটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি আসলে আমরা সত্যি করতে চাই। আরেকটি স্পষ্ট করে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে, তাদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয় রয়েছে, সেগুলোতে অনেকেই চক্রান্ত করে আঘাত করার চেষ্টা করছে, অনেকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যা হচ্ছে না তাও বলছে। সেই জায়গা থেকে আমাদের সকলকে, সকল ধর্মের বর্ণের সকলকে এই দায়িত্ব নিতে হবে যে আমাদের যে ভাই বোনেরা এটি শিকার হচ্ছে, তাদেরকে আমাদের প্রোটেক্ট করতে হবে। একটি জিনিস মনে রাখবেন, 1971 যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের কারণে স্বাধীন হয়নি। এই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ,
এবং এখানে সকল ধর্মের মানুষের এই যে প্রচেষ্টার ফলে বাংলাদেশ আজকে এই পর্যায়ে, কিংবা আজকে 2024 সালে দাঁড়িয়ে যে অভ্যুত্থানটি বাংলাদেশে ঘটেছে, যে স্বৈরাচারের পতনটি ঘটেছে, সেটি কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষের কারণে ঘটেনি। সেটি পুরো বাংলাদেশে বিভিন্ন ধর্মের, মতাদর্শের, বর্ণের গোষ্ঠী যারা রয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঘটেছে। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে এটা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যারা এই কাজগুলো করছে অবশ্যই তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। ঝালকাঠিতে সংসদ সদস্য আমির হোসেন আমুর বাসভবন থেকে বিদেশি মুদ্রা সহ প্রায় 5 কোটি টাকা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। শেখ হাসিনার পালানোর খবর ছড়িয়ে পড়লে আমুর ঝালকাঠির বাড়িতে কয়েক দফা ভাঙচুর এবং আগুন দেন বিক্ষুব্ধরা। গেল রাত 12টার দিকে ওই বাড়ির 3 তলায় আবার আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পানি ছোড়ার পর কয়েকটি পোড়া লাগেজ থেকে টাকার বান্ডেল বেরিয়ে পড়ে। একটি লাগেজে অক্ষত পাওয়া যায় 1 কোটি টাকা, আংশিক পোড়া অবস্থায় পাওয়া গেছে 2,77 লাখ টাকা, ডলার, ইউরো সহ প্রায় 1 কোটি টাকার মূল্যমানের বিদেশি মুদ্রাও উদ্ধার করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেল 3টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়। বেবি চকের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানান, দিল্লি যাওয়ার জন্য জুনায়েদ আহমেদ পলক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন। এ সময় বেবি চকের কর্মচারীরা তাকে আটক করেন। পরে বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে নিয়ে যান। একটা কথা বারবার বলতো জনগণ বা বিএনপি বা বাকিরা, যে পালাবার রাস্তা খুঁজে পাবে না। তো সেই পালাবার রাস্তা কিন্তু আজকে আসলে অনেকে খুঁজে পাচ্ছেন না। অনেকে অলরেডি পালাই গেছেন পরিস্থিতি কারফিউ দিয়া। তবে এই মুহূর্তে, শেষ মুহূর্তে এসে অনেক এমপি মন্ত্রী কিন্তু ভাই দেশ ত্যাগ করতে পারে নাই, বড়ই বিপদে আছে। এর মধ্যে খুবই আলোচিত যে ক্যারেক্টারগুলা দিন শেষে জনগণের সামনে আসছিল বা বিভিন্ন সময় মানে বিভিন্ন ধরনের অধ্যত্বপূর্ণ বক্তব্য রেখা বিপদটা নিজের কপালে আজকের দিনে হয়তো ডাইকা আনছে। এখন বাড়িতে বাড়িতে ঘুরতেছে, এম্বাসির মধ্যে ঘুরতেছে। আমি তাদের নামগুলো, পরিচয়গুলো আপনাদেরকে দিচ্ছি। তবে খুবই আলোচিত যারা আছেন, আমাদের আইসিটি পলক ভাই, পাশাপাশি কি বলা হয় যে এই শিক্ষামন্ত্রী নওফেল, বড় বেয়াদব, তার শাস্তি হওয়া জরুরি, শিক্ষাটাকে ধ্বংস করে দিছে। পাশাপাশি আরাফাত কথায় কথায় বলছিল 3 দিনে নাকি মানে কন্ট্রোল করে ফেলবে। তো আজকে আরাফাতও এখন মানুষের বাড়িতে বাড়িতে ঘুরতেছে, বেসমেন্টে সম্ভবত লুকে আছে, আমি দেখছি কোথায় আছে। আর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী, এর পাশাপাশি অনেক নেতা এই মুহূর্তে বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু এখন আর পালাইতে পারছে না। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী, আরাফাত, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তারপর নওফেল, এরা সবাই দেশেই আত্মগোপনে আছেন বলে জানা গেছে। বিশেষ করে গতকালকে পর্যন্ত শিক্ষামন্ত্রী নওফেল তার বনানীর বাসায় অবস্থান করছিল। সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর থেকে তার নেতাকর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, মুঠোফোন বন্ধ। এছাড়াও এই মুহূর্তে আপনার এমপি, মন্ত্রী ও সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অনেকেই বিশেষ প্রটোকল চেয়ে আমাদের ইমিগ্রেশন পুলিশের কাছে চিঠি দিয়েছিল। বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এফসেইকের সহকারী পরিচালক বলছেন যে এই মুহূর্তে দেশ ছাড়ার জন্য অনেক আওয়ামী লীগের ঊর্ধ্বতন, প্রশাসনেরও ঊর্ধ্বতন, পুলিশেরও অনেক ঊর্ধ্বতন নেতা, এমপি বা কর্মকর্তারা তারা কিন্তু প্রটোকল চায়া রাখছে। তবে এখন পর্যন্ত শতভাগ শিওর হওয়া যায় নাই যে এরা আসলে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে নাকি যায় নাই। তবে এই মুহূর্তে বিভিন্ন দূতাবাসের কাছে আশ্রয় প্রার্থনা করছে আপনার এই মুহূর্তে দেশে যারা পলাতক আছেন। আর দূতাবাসগুলো তাদের ডাকে কিন্তু সাড়া দিচ্ছে। এই বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে সার্জিস বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা যে কথাটা বলেছেন, এই কথাটা কিন্তু অত্যন্ত যুক্তিসঙ্গত একটা কথা বলেছেন যে আমরা এতদিন বাংলাদেশে বসবাস করেছি, একটা স্বাধীন বাংলাদেশ, অথচ আমাদের মধ্যে কিন্তু একটা পরাধীনতা কাজ করেছে। কারণ স্বৈরাচাররা যেইভাবে আমাদেরকে দখল করে রেখেছিল, সেই কারণে আমরা না পারছি সত্যটা, হক কথাটা বলতে, আর না পেরেছি আমরা সত্যের পথে নিজেরা চলতে। সর্ব জায়গায় মানে বাংলাদেশের যত সেক্টর রয়েছে, সকল সেক্টরে, সব জায়গায় যেরকম দুর্নীতি, সেরকম চাঁদাবাজি, সেরকম লুণ্ঠন, মানে অন্যায়ের কোনো শেষ নেই। সারা বাংলাদেশ অন্যায় পুরো সয়লাভ হয়ে গেছিল। তো যেখানে আমরা দেখেছি যে একজন রাষ্ট্রপ্রধান বা যারা সরকারি দল থাকে তাদের পক্ষ থেকে এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়, কিন্তু ইতিপূর্বে আমরা এর পক্ষে
তাদেরকে পদক্ষেপ নিতে দেখেছি এবং তাদের সাপোর্টেই এত অন্যায় এত কিছু এই বাংলাদেশটা এখন বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে। তো যা তাও মানে একেবারে কূপে পতিত হবে এরকম মুহূর্তে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরায় বিজয় দান করেছেন। এই বিজয় আমাদেরকে ধরে রাখতে হবে, আবার পুনরায় আমাদেরকে এক সমৃদ্ধির বাংলাদেশ গড়তে হবে, যেই বাংলাদেশে না থাকবে কোনো সংখ্যালঘুদের উপর নির্যাতন টর্চার, না থাকবে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, চাঁদাবাজি, লুণ্ঠন আর লুটতরাজ। এরকমই একটা বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে এবং সেই কারণে কিন্তু আমাদের জনগণের, সাধারণ মানুষের সকলের ঐক্যবদ্ধভাবে কিন্তু আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আজকে বর্তমানে সরকারে কেউ নাই, এই কারণে সংখ্যালঘু যারা রয়েছে, বিরোধী দল যারা রয়েছে, তাদের উপরে হামলা করে, তাদেরকে কোপাকুপি করে, তাদেরকে মেরে ফেলা, এরকম ধরনের কাজ আমাদের করা যাবে না। আমাদেরকে শিক্ষা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে তিনি তার মাতৃভূমি, সেখান থেকে তিনি বিতাড়িত হয়ে গিয়েছেন মদিনায়, কাফের মুশরিকরা তাকে সেখান থেকে বিতাড়িত করে দিয়েছে। পরবর্তীতে আল্লাহ তাআলা যখন মক্কা বিজয় দান করলেন, রাসূল কিন্তু সেখানে এসে ক্লিয়ারভাবে ঘোষণা করলেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে গোটা মক্কাবাসীদের উপর কারো উপর আমার কোনো ধরনের অভিযোগ নাই, সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। তো আমরা তো সেই রসুলের অনুসারী, সেই রসুলের উম্মত, আমাদেরকেও তার সেই গুণে গুণান্বিত হতে হবে, আমাদেরকেও সেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে এবং সেইভাবে তাদের সকলকে ক্ষমা করার চেষ্টা করতে হবে। তবে হ্যাঁ, যারা খুব গুরু অন্যায় করেছে, এমন অন্যায় তারা করেছে যে কোনোভাবেই তাদেরকে মাপ করা যায় না, তাদের শাস্তি যদি বাংলাদেশে না হয় তাহলে ভবিষ্যতেও এরকম ধরনের অন্যায়, দালালি এগুলো করতে আবারও অনেকে সাহস করবে। তো তাদের বিচার আসলেই হওয়া দরকার, তবে সেটা আইনিভাবে হওয়াটা উচিত। যদি মনে করেন যে আইনিভাবে কোনোটা হয় না, সেটা জনগণের পক্ষ থেকে করতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নাই। উদাহরণস্বরূপ, একজন রসুলকে, আল্লাহকে নিয়ে গালি দিল, কটূক্তি করলো, এর শাস্তি যদি দেশে না হয় তাহলে জনগণের তখন দায়িত্ব হয়ে যায় যে তাকে হত্যা করে ফেলা। এরকমভাবে তো মোটামুটি বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে যে আমাদের এখন কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো কোনোভাবেই করা যাবে না। কিভাবে সামনে আমরা সুন্দরভাবে ভালো এক ভবিষ্যৎ গঠন করতে পারি এবং আমাদের বাংলাদেশকে আবারও সারা বিশ্বের মধ্যে একটা রোল মডেল হিসাবে আমরা তৈরি করতে পারি, যে বাংলাদেশের মধ্যে না থাকবে দুর্নীতি, না থাকবে চাঁদাবাজি, না থাকবে জুলুম, না থাকবে টর্চার, না থাকবে বিরোধী দলদের উপর দমন পীড়ন, ন্যায়সঙ্গতভাবে দেশ পরিচালনা হবে, সেদিকেই আমাদেরকে অগ্রসর হতে হবে। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো আপনারা দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং নতুন সকল আপডেট পেতে আমাদের চ্যানেল ও পেজের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।